11-12 এবং থেকে 18-19 এই টেনিওরের মধ্যে 7 বছরে ভারতবর্ষের মোট জিডিপির অনুষঙ্গ ধরলে পশ্চিমবঙ্গের জিডিপি ভয়ানকভাবে কমে গেছে। শিশু মৃত্যুর হার কমেছিল 37% ওদের সময়, এটা হার কমেছে 29%। অর্থাৎ কী হারে শিশু মৃত্যু হচ্ছে? বয়ঃসন্ধির মেয়েদের ড্রপ আউট, স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা পশ্চিমবঙ্গে সাংঘাতিক রকম বেড়ে গেছে। ভয়ানক হারে সামাজিক আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে গেলে বাবা মা তার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে বাধ্য হন। লন্ডন, প্যারিস, সারা পৃথিবী চষে বেড়ান। জ্যোতিবাবু প্রতি বছর 2 বার করে লন্ডনে যেতেন, চামড়া ট্যান করে টান করে ইয়াং সেজে বাংলায় চলে আসতেন। শিল্প উনি আনতে পারতেন না। হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটা স্ট্রিট কর্নার করতে হয়, এতটাই অচলাবস্থা ল অ্যান্ড অর্ডারের এখানে। সে রাজ্যে কোন শিল্পপতি কিভাবে কোন বুকের পাটা এখানে আসবে? বোকা নেওয়া হয়েছে ওদের। ওরা ওইসব ধন্না ফন্নায় জীবন নষ্ট না করে সোজা চলে আসুক, ঝালমুড়ি বিক্রি করুক, ঘুগনি বিক্রি করুক। দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছে ঝালমুড়ি ঘুগনি বিক্রি করলে অ্যাম্বাসেডার গাড়িতে এসইউভিতে চড়া যায়। সব বড় বড় ইন্ডাস্ট্রি ওসব বাঙালি করবে না, করতে হলে ওটা গুজরাটে যান। এসব এই রাজ্যে হবে না। আমরা এখানে চপ মুড়ি শিল্প করব, এখানে হারাবুলরা জমি দালালি করবে। প্রচুর মুখ্যমন্ত্রী হ্যামলিনের বাঁশি বাজিয়ে বাজিয়ে শিল্পপতি চাই বলে লন্ডন, স্পেন, পাহাড়, দার্জিলিং ঘুরে জনগণের ট্যাক্সের টাকায় হাত ডুবিয়ে শিল্পপতিদের খাওয়াবেন। উন্নয়ন আমাদের নীল সাদা মোড়া শহরে রাশি রাশি অনুপ্রেরণার মাখা হাসিতে লুকিয়ে আছে। ইতিমধ্যে লন্ডন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে বলেছিলেন যে কলকাতাকে লন্ডন করবেন, সেখানে আজকে লন্ডন সফরে তিনি রয়েছেন এবং সেখানে যে তিনি বলছেন বিলেত থেকে শিল্প আনতে গেছেন। দেশীয় কথা আমি বলছি, রাজ্যের কথা আমি বাদ দিচ্ছি। দেশে কি শিল্পের কোথাও অভাব রয়েছে এখানে? তো আপনি যদি লন্ডনে ওনার শিল্পপতিদের সাথে তথাকথিত শিল্পপতিদের সাথে বা তথাকথিত লন্ডন সফরের যে শিল্প আনার জন্য তিনি যে সফরটা করছেন, আমি কেন তথাকথিত বললাম, কারণ এই শিল্প আনার নামটা কিন্তু তিনি তার অফিসিয়াল ডকুমেন্টেশনে তৃণমূল সরকার প্রথমে বলেনি। প্রথমে বলেছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলতে যাচ্ছেন। পরে বিশ্বনাথ গোস্বামীর আরটিআই অ্যাক্টিভিস্ট, তার আরটিআইতে আমরা অনেকটা ক্লিয়ার দেখলাম। আজকে যে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, উনি রেট্রো ওয়াক করলেন কাল, ফরওয়ার্ড ওয়াক, রেট্রো ওয়াক। আমি এই অনুষঙ্গের চাইতে এগিয়ে গিয়ে বলছি, দেখুন শিল্পপতিদের একটা বড় তালিকায় 1-2 জন বাদ দিয়ে অধিকাংশ শিল্পপতি কিন্তু বাংলায় তারা করে কমে খায়, ভারতে তারা করে কমে খায়। ঠিক যেমন স্পেনে গিয়ে উনি সৌরভ গাঙ্গুলিকে আনতে গিয়েছিলেন, বেহালার সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়েছেন, স্পেনে গিয়ে তিনি বিদেশি শিল্পপতি হয়ে গেলেন, বাংলায় তিনি নিবেশ করবেন বলে চলে আসলেন। এই ধরনের একটা শিল্পের সমাবেশ হয়তোবা এই লন্ডনের তথাকথিত শিল্প আনার বা শিল্পের জোয়ার আনার একটা মুখ্যমন্ত্রীর সফর যেটাকে দেখানো হচ্ছে, তারই নামান্তর আমার মনে হয়। কেন? দেখুন বাংলা আজকে যে জায়গায় দাঁড়িয়ে গেছে, নিতান্তই একজন নাগরিক হিসাবে, আমি কোনো পলিটিক্যাল দল করি না, আপনাকে যদি শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটটা দেখেন, আমি বলছি মাননীয় দর্শকদের, আমি ওয়েবসাইটটার নামও বললাম, রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট। আমার কাছে একটা তথ্য আমি আপনাকে বলছি যে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটও পর্যন্ত দেখা যাচ্ছে যে 11-12 এবং থেকে 18-19 এই টেনিওরের মধ্যে 7 বছরে ভারতবর্ষের মোট জিডিপির অনুষঙ্গ ধরলে পশ্চিমবঙ্গের জিডিপি ভয়ানকভাবে কমে গেছে। আমি পরিসংখ্যানটা তারা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 18-19 সালে জিডিপি 5.3%, যেটা 11-12 অর্থাৎ বাম সরকার চলে যাওয়ার ঠিক পরে তৃণমূল যখন সদ্য ক্ষমতায় আসলো, তারপরেও সেই অনুপাতটা 6% ছিল। অর্থাৎ এই যে আনুপাতিক হারটা কম। শুধু তাই নয়, আপনি যদি রাজস্বের এটা দেখেন, বলছে শিল্প আমার রাজ্যে নাকি প্রচুর শিল্প আছে, আমার রাজ্যে নাকি উনি বলেছেন 40-43% বেকার সমস্যা, সেই জন্য বেকার সমস্যা মিটিয়ে দিয়েছেন। আমি বলছি আপনাকে পরিসংখ্যান কি বলছে। পরিসংখ্যান দেখাচ্ছে 2004-05 এবং 10-11 অর্থাৎ বামেদের সেই টেনিওরটায় এই 6 বছরে এবং পরবর্তী 6 বছর
এই টেনিওরটা যদি তুল্যমূল্য করা যায় তাহলে যা এখানকার রাজস্বের পরিমাণ ছিল তা বছরে গড়ে 18% কাছাকাছি। আজকে 17% গড় থেকে 19-20-তে তৃণমূলের 9 বছরের শাসনকালটা 11 থেকে 19-20 এখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে রাজস্ব আদায়ের পরিমাণ এত স্লথ গতিতে হয়েছে যে টোটাল জিডিপি বৃদ্ধির 75%-এর ধারে কাছে নেমে গেছে। শুধু তাই নয়, যদি এই আয় বহির্ভূত নিজস্ব কর এবং আয়ের বহির্ভূত করের পরিসংখ্যানটা দেখা যায়, মদ বিক্রির মাসুলটা বাদ দিলে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে 41% দাঁড়িয়ে আছে। এই হিউজ কমে যাওয়াটা এটা নিশ্চয়ই ওনার রেট্রোওয়ার্কেরই মানে লক্ষণকে বহন করে। উনি পিছনের দিকে হাঁটছেন, অর্থাৎ আমরা বারবার বলছি এই সব পরিসংখ্যান পিছিয়ে থাকার দৌড়ে পশ্চিমবঙ্গ যে পিছিয়ে নেই তারকেই বারবার সিগনিফিকেন্টলি তুলে আনছে, যেটা হয়তো উনি লন্ডনে দেখাতে চেয়েছেন। তাছাড়া কোনো ডাক্তারের কাছেও আপনি হয়তো এর সুলুক সন্ধান পাবেন না যে কেউ রেট্রোওয়াক অর্থাৎ পিছনের দিকে হাঁটলে পরে তার শারীরবৃত্তীয় কোনো সুবিধে হয়। আমি জানি হাঁটলে পরে সুগার লেভেলটা ঠিক থাকে, অন্যান্য প্রেশার বা অন্যান্য শারীরবৃত্তীয় প্রবলেমগুলো নর্মাল থাকে। আপনি কোনোদিনও রেট্রোওয়াক শুনবেন না। হয়তো উনি মানে কলকাতাকে লন্ডন করতে গিয়ে লন্ডভন্ড করে দিয়ে লন্ডনে গিয়ে উনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গ আমার রাজত্বকালে পিছিয়ে থাকার দৌড়ে পিছিয়ে নেই। আরও যদি কিছু তথ্য আপনাকে দেই, যে আপনি খেয়াল করে দেখুন শিশু মৃত্যুর হারে আমরা 2002 থেকে 10 অবধি যেটা ছিল 37%, 10 থেকে 18 মানে তৃণমূলের রাজত্বকালের সেই টেনিওরটায় শিশু মৃত্যুর মানে হার কমেছিল 37% ওদের সময়, এটা হার কমেছে 29%। অর্থাৎ কী হারে শিশু মৃত্যু হচ্ছে। শুধু তাই নয়, প্রসূতি মৃত্যুর হার যদি দেখেন বামেদের টেনিওরে 5 থেকে 11 অবধি প্রসূতি মৃত্যুর হার যেখানে 17% ছিল 11 থেকে 17-তে সেটা কোথায় গিয়ে ভয়ানক রূপে প্রসূতি মৃত্যুর হারের যে কমাটা সেটা বেড়ে গেছে। শুধু তাই নয়, যে 2003 থেকে 11 সালে প্রত্যাশিত গড় আয়ে বেড়েছে, যেখানে সারা ভারতবর্ষ বেড়েছিল 4%, আমাদের রাজ্যে 2.4, অর্থাৎ সুসাইডাল টেন্ডেন্সি বাড়ছে রাজ্যে। এটা আমার পরিসংখ্যান নয়, বিভিন্ন মানবাধিকারের যে ইন্ডেক্সগুলো তাতে স্পষ্টত। ইভেন তাই নয়, যেখানে মুখ্যমন্ত্রীর গর্বের কন্যাশ্রীর জন্য তিনি বলছেন স্কুল উপচে পড়ছে মেয়েদের জন্য, আমি বলছি একদম ঠিক। পরিসংখ্যানও তাই বলে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের, বিশেষ করে মেয়েদের স্কুলে যাওয়ার টেন্ডেন্সি রাজ্যেও 97%, যেটা ভারতবর্ষে একটা উদাহরণ। কিন্তু এর মধ্যেও একটা আছে, সাংঘাতিক একটা তথ্য আছে, সেটা হচ্ছে এত না হয়ে গেল 14 বছর অবধি, 15 থেকে 17 বছর অবধি বয়সী মেয়েদের অর্থাৎ বয়ঃসন্ধির মেয়েদের ড্রপ আউট, স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা পশ্চিমবঙ্গে সাংঘাতিক রকম বেড়ে গেছে। অর্থাৎ আপনি যেখানে ছোট সময়ে বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য মেয়েদের স্কুলে আনছেন, 17 নাবালিকা হতেই সে বয়ঃসন্ধিতেই সেই স্কুল ছেড়ে দিচ্ছে, বিয়ে হচ্ছে। আপনি আমি পরিসংখ্যান দিই, মাধ্যমিক পরীক্ষার সময় আপনাদের চ্যানেলগুলোই দেখিয়েছে বিভিন্ন প্রান্তে মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা মেয়েরা পরীক্ষা হলে গিয়ে প্রসব যন্ত্রণায় তাকে হাসপাতালে হতে হয়েছে। অর্থাৎ কি ভয়ানক হারে সামাজিক আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে গেলে বাবা মা তার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে বাধ্য হন। কারণ এটা তো অস্বীকারের জায়গা নেই যে বিধবা বিবাহ, সতীদাহ যারা রোধ করলো, বিধবা বিবাহ যারা চালু করলো, বালিকা বিবাহের ক্ষেত্রে যে সামাজিক আন্দোলনটা বাংলার থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছিল, সে বাঙালি বাধ্য না হলে বা শুধুমাত্র সামাজিক আনকনসাসনেসের জন্য বাচ্চা মেয়েকে বিয়ে দেয় তা নয়, তারা সব জানে কিন্তু উপায়ন্তরহীন। এক, নারী সুরক্ষার প্রশ্নে বাংলা এখন চরম একটা ভয়ানক জায়গায় থ্রেটেনিং পার্টে, আরজি কর সেটা আরও চোখে দেখিয়ে দিল। দ্বিতীয় হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট, যেখানে বাংলায় শিল্প নেই, চাকরি নেই, ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক গুজরাট, উত্তরপ্রদেশ, কেরালাতে গিয়ে আশ্রয় নিয়ে থাকছে, কাজ করছে। ফলে এই প্রেক্ষাপটে কিন্তু রাজ্য সরকার গিয়ে ওখানে কী শিল্প আনবে? মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে কোন প্রবাসী বাঙালি, কোন প্রবাসীকে এখানে এনে শিল্প করাতে পারবেন? যে সরকার শিল্প স্থাপনের জন্য আরাবুল
দেরকে রিকোয়েস্ট করে, আরাবুলকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী রিকোয়েস্ট করছে ইনফোসিসের সম্মেলনে, রাজারা আপনারা দেখেছেন নিউ টাউনে, যে তুমি দেখে নেবে, তুমি সমস্যা তৈরি করবে না। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী কতটা অপারগতা, যে তিনি এই ফ্রিঞ্জ এলিমেন্টদের কাছে কতটা অসহায় তার দলের, যে তাদের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে, তার পুলিশ প্রশাসনের কাছ উপরে তার কোনো ভরসা নেই। এ যদি তাই হয়ে থাকে, আপনি লন্ডন, প্যারিস, সারা পৃথিবী চষে বেড়ান। জ্যোতিবাবু প্রতি বছর দুবার করে লন্ডনে যেতেন, চামড়া ট্যান করে টান করে ইয়াং সেজে বাংলায় চলে আসতেন। শিল্প উনি আনতে পারতেন না। একই ধারায় তারই শিষ্য, পলিটিক্যাল শিষ্য মমতা ব্যানার্জি হয়তো 14 বছর পরে একই পন্থায় এবার বিদেশ ভ্রমণ করে শিল্পে আনার নাম করে এভাবেই রেট্রোওয়ার্ক করে ফিরে আনবেন। কিন্তু শিল্প আসবেন না বলছেন। আচ্ছা দেখুন, এটা নিয়েও একটা তত্ত্বকথা আছে। যদি ইয়ে করেন, আমি বলছি একটা জায়গায় শিল্প আনার জন্য প্রথম যেটা দরকার, ধরুন আমি শিল্পপতি, আমি শিল্পের জন্য টাকা ইনভেস্ট করব, আমার কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা কখন করব, কোন জায়গায় করব। আমি যখন দেখব কোনো একটি জায়গায় ইনভেস্ট করলে সেখানে আমার মূলধনটা সুরক্ষিত হয়, অর্থাৎ সেখানকার পলিটিক্যাল স্থিতাবস্থাটা থাকে, নিশ্চয়ই আমি বা টাটা বা ধরুন আদানি আদমানি আফগানিস্তানে তালিবানদের মাঝখানে গিয়ে শিল্প স্থাপন করবে না, এটা হতে পারে না। সুস্থ পলিটিক্যাল স্থিতাবস্থা শিল্প স্থাপনের জন্য অনুকূল। আপনি যে ক্যাম্পাসটায় বসে আছেন সেখানে একজন ভিসি হাইকোর্টের অর্ডার নিয়েও ঢুকতে পারছে না, তৃণমূলের লোকজন ঘেরাও করে রেখেছে, আপনি তো ওটাই দেখে আসলেন, ক্যামেরায় বন্দি করলেন। তাহলে শিল্পপতিরা এখানে কোন ভরসায় শিল্পটা করবে, প্রথম। দ্বিতীয় হচ্ছে দেখুন, মানে কোথাও বলতে আছেন যে টাটার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পুনরাবৃত্তি হতে পারে। অফকোর্স টাটার বিতরণ একটা শিল্প 95% তৈরি হয়ে যাওয়ার পরে পরিকাঠামো, তাকে যে কায়দায় একটা ভয়ানক বিধ্বংসী রাজনৈতিক অভিসন্ধির দরুন রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা সাংঘাতিক, মানে কি বলবো ওটাকে, মানে একদম জঙ্গি আন্দোলনের জন্য টাটাকে বিদায় নিতে হয়েছে। এবং আজকে সিঙ্গুরের সেই জমিতে তিনি বলেছিলেন সর্ষে ফুল ফলাবেন, শাক, লাল শাক, নোটের শাক লাগাবেন। আজকে সেখানকার ইচ্ছুক অনিচ্ছুক সব চাষিদের চোখে মুখে সর্ষে ফুল ফুটে গেছে। জমিটা আর তারা পায়নি, জমিটা আর পুনরুদ্ধার হয়নি, শিল্পও আসেনি। তাহলে বলুন কোন শিল্পপতির বুকের পাটায় কত বল আছে তারা এ রাজ্যে এসে শিল্প করবে? আপনি ব্যাংকের যদি ব্যাংকিং সেক্টরের ঋণের পরিমাণ দেখেন, এ বাংলায় শিল্পপতিদের নেওয়া ঋণ একদম শেষের দিকে প্রথমে আমরা, অর্থাৎ শিল্প হয় না। আরেকটা কথা আপনাকে যেটা বলছি, সরকারের পলিসি, সরকার শিল্প তৈরি করতে কতটা উইন উইন চিন্তাভাবনা রাখেন সেটাও শিল্পপতিদের কাছে একটা বার্তা। আপনি শিল্প সম্মেলন পাহাড়ে করেন, সুইজারল্যান্ডে করেন, স্পেনে গিয়ে করেন, লন্ডনে গিয়ে করেন, এটা প্রশ্ন তা নয়। প্রশ্নটা হচ্ছে আপনি শিল্পের পরিকাঠামোটা দিয়েছেন তো? আপনি শিল্পের অনুকূল পরিস্থিতির জন্য যে দরকার ঘটনাগুলো, এটা তো অস্বীকারের জায়গা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রিঞ্জ এলিমেন্টদেরকে মোটিভেট করে ক্ষমতায় এসছেন। আজকে সেই ফ্রিঞ্জ এলিমেন্টদের নিয়ে তাকে চলতে হচ্ছে। আজকে কোচবিহার থেকে কাকদ্বীপ কোন জায়গাতে তার দলের লোকের জঙ্গি আন্দোলনের জন্য তার দলের নেতারা খুন হচ্ছে না, দেখান দেখি। তাহলে শিল্পপতিদের কাছে এগুলো বার্তা যায় যে রাজ্যে ল অ্যান্ড অর্ডারটা একদম তলানিতে, রাজ্যের পুলিশ মন্ত্রী কার্যত হেল্পলেস, হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটা স্ট্রিট কর্নার করতে হয়, এতটাই অচলাবস্থা ল অ্যান্ড অর্ডারের এখানে। সে রাজ্যে কোন শিল্পপতি কিভাবে কোন বুকের পাটা এখানে আসবে? আর যে পরিকাঠামোর কথা বলছেন, ধরুন আজকে শিল্প তো আর নিশ্চয়ই আপনার মানে সমুদ্রের মাঝখানে হবে না। শিল্পের জন্য প্রথম যে দরকার জমিটা কোথায়? মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন ল্যান্ড ব্যাংক করব, ক্ষমতায় এসে বলেছিলেন ল্যান্ড ব্যাংক করব। আপনি কি জানেন ল্যান্ড ব্যাংক নামক বস্তুটি পশ্চিমবঙ্গে আছে কি না? আজও শিল্পপতিদের সরকার খোলা ছাড় দিয়ে রেখেছে, শিল্পপতিরা সরকার জমি দেবে না, বাজার থেকে কিনতে হবে। আপনি এবার যান বাজারে, হারাবুলরা বসে আছে লাঠি হাতে, ওই জমি আপনি তোলা না দিয়ে, কাটমানি না দিয়ে নিতে পারবেন না। ফলে কেন শিল্পপতিরা এই সব ঝামেলা নিয়ে ইনভেস্টমেন্ট করতে যাবে? তারা চলে যাচ্ছে সানন্দায়, তারা চলে যাচ্ছে অসম। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমোরো, এই স্লোগানটা আজকাল আর চলে না। এখন অন্য রাজ্য যেটা করে আমরা তার ড্যামি বের করি। এই যেমন ঠিক বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিল,
অন্য রাজ্যের বিধায়কদের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে আমি 1.5 গুণ 2 গুণ 2.5 গুণ বেতন বাড়ালাম। ঠিক যেই মুখ্যমন্ত্রী বারবার বলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, আজকাল কিন্তু সেই কাজটা উনি করেন না। গুজরাট কি করেছে, ওই কি করেছে, সেই কি করেছে, মুখে যতই বলুক গুজরাটে দেব না, তিনি সেটাকে অনুসরণ করেন। কারণ বাংলার শিল্পায়নের যে বাঙালির একটা কোয়েস্ট ছিল স্বাধীনতার আগে বা স্বাধীনতার ঠিক পরেও, সেটাকে মেরে ফেলেছে তৃণমূল, সেই ইচ্ছাটা কিছু করার ফলে তাই হচ্ছে। তো এর পরবর্তী মানে কি মনে হয়, বাংলায় কি শিল্পের যে সম্ভাবনা, সেই শিল্প কি আমরা মানে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে তো পাচ্ছেন, মুখ্যমন্ত্রী তো বলেছে চপ শিল্প, ঘুগনি শিল্প, চা বানাও, মোমো বানাও, করছেন না কেন এগুলো? চোখে কি নেওয়া হয়েছে আপনাদের? আমি তো মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন। আমাদের বিরোধীদের এবং আমাদের যুব সমাজ যারা ধর্ণা মঞ্চে বসে আছে, প্রচুর পড়াশোনা করে বাবা জমি জমা বিক্রি করে এমএসসি পিএইচডি বিএড করিয়েছে, যাদের চাকরিটা কাঁচা আলু পটল ঝিঙ্গের মতন বিক্রি করে দিয়েছে তৃণমূল নেতারা, ওরা সব বোকা, নেওয়া হয়েছে ওদের। ওরা ওই সব ধর্ণা ফন্নায় জীবন নষ্ট না করে সোজা চলে আসুক, ঝালমুড়ি বিক্রি করুক, ঘুগনি বিক্রি করুক। দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছে ঝালমুড়ি ঘুগনি বিক্রি করলে অ্যাম্বাসেডার গাড়িতে এসইউভিতে চড়া যায়, অসুবিধাটা কোথায়? করুন, কাশবালিশ বানান। হ্যাঁ, কত কাশ ফুল ফুটে নষ্ট হয়ে গেল, কাশবালিশ বানাচ্ছেন না কেন আপনারা? রাজ্যের মুখ্যমন্ত্রী পজিটিভভাবে দিন, ঠিক আছে, আর আপনারা পজিটিভ খবর করুন। মুখ্যমন্ত্রী বলেছে কী সব উল্টোপাল্টা কথা বলছেন। দেখুন, এই যে মদ ব্যবসা, আমরা মদ ব্যবসা 1 নম্বরে, তো ব্যবসা না এটা খেয়ে সব পজিটিভ, এইসব বড় বড় ইন্ডাস্ট্রি ওসব বাঙালি করবে না, করতে হলে এটা গুজরাটে যান, এসব এই রাজ্যে হবে না। আমরা এখানে চপ মুড়ি শিল্প করব, এখানে হারাবুলরা জমি দালালি করবে, আর ফি বছর মুখ্যমন্ত্রী হ্যামলিনের বাঁশি বাজিয়ে বাজিয়ে শিল্পপতি চাই বলে লন্ডন, স্পেন, পাহাড়, দার্জিলিং ঘুরে জনগণের ট্যাক্সের টাকায় হাত ডুবিয়ে শিল্পপতিদের খাওয়াবেন, মধ্যাহ্ন ভোজন করাবেন, তারপরে ভাড়ারে যেটা আসবে সেটা হচ্ছে শূন্য। বাস, এটাই আমাদের বাংলার ভবিতব্য। আপনারা খামাখা সব কথা বলছেন। এক কথায়, উন্নয়ন আমাদের হয়েছে, উন্নয়ন আমাদের নীল সাদা মোড়া শহরে রাশি রাশি অনুপ্রেরণার মাখা হাসিতে লুকিয়ে আছে। এটাই আমাদের উন্নয়ন, এটাই আমাদের শিল্প। বাস, আর কোনো কথা হবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।